জ্বালানি তেল নিতে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে আজও দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও কোথাও পাম্প বন্ধ থাকলেও তেল পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ভোক্তারা। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম মেনেই তেল সরবরাহ করা হচ্ছে, তবে সরকারের আশ্বাসের পরও কমেনি ভোগান্তি, জানাচ্ছেন আবির আহমেদ। একদিকে পাম্প বন্ধ, অন্যদিকে অপেক্ষার দীর্ঘ লাইন। আমিও তো কিছু বলতে পারবো না, আপনি তো দেখতেছেন মাঠ ফাঁকা, তার মানে তেল নাই। তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়েই সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল আছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার এলাকার পাম্প 15 দিন ধরেই বন্ধ। এখন ভাই কিছু করার নাই, তো তেল না থাকলে আমরা যাবো কই? এখান থেকে না এখান থেকে নিতেই দৌড়াদৌড়ি করে গাড়ি চলে না। আমাদের তেল যে দিচ্ছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। এটা যদি 5 লিটারের জায়গায় 10 লিটার করা হয় তো জনগণের সুবিধা হয়। তো মানুষ কিন্তু ঠিকই চালাকি করে তারা পেট্রোল নিয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নিয়ম অনুযায়ী তেল দিচ্ছে এবং সরবরাহ অনুযায়ী বিক্রি সীমিত রাখতে হচ্ছে। কাস্টমারদেরকে এটাই বলছি যে আপনারা অযথা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। গাড়ি কখন আসবে এটা আমরা নির্দিষ্ট কোনো টাইম বলতে পারবো না। তবে কোনো পাম্প চাহিদা অনুযায়ী তেল দিচ্ছেন। আমাদের ফুল করে যে যতটুকু চাচ্ছে, বাইক হোক গাড়ি হোক, সব ফুল করে দিচ্ছি আমরা, কোনো কমতি না। এদিকে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেয়া হলেও গ্রাহকদের দাবি মাঠের বাস্তবতা ভিন্ন। মন্ত্রী যে নিয়ে আছে, তুমি যে বললো যে কোন পাম্পে তেল দেয় না এটা জানাইতে, আমার প্রশ্ন হলো কোন পাম্পে তেল আছে সেটা উনি জানাক। সরকার তো বলতেছে তেলের মজুদ আছে, সব কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু এত সিরিয়াল কেন? তাইলে আমরা তো ভোগান্তিতেই আছি। এটা আসলে অন্যায় করছে ওনারা, কারণ যার যতটুকু প্রয়োজন সে ইমার্জেন্সি ওই পরিমাণ নেওয়াই উচিত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি বলেন, কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, কাজ করবেন সাধারণ মানুষের সুবিচার নিশ্চিতের জন্য। আমার কাজের ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আমি শতভাগ সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব। আইনজীবীদের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে একটা নোট বাণিজ্যের অভিযোগ আছে এবং এই কথা এখানে অত্যন্ত ট্রান্সপারেন্টলি কোনো কাজ হবে। এখানে আমরা কোনো অবৈধ কোনো কাজ করছি না, আমরা রাষ্ট্রকে ডিফেন্ড করছি। কারণ এই নোট বাণিজ্যের অভিযোগে আমাদের অনেক আইন কর্মকর্তার বিরুদ্ধে পিক অ্যান্ড চুজের অভিযোগ আছে, যেমন তেমনি কিছু অনৈতিক লেনদেনের অভিযোগ আছে এবং আমরা কিছু ব্যক্তিকে এইরকম সন্দেহের তালিকায় রেখেছি যারা এগুলোর মধ্যে ইনভলভ। আমার নিয়োগের পর থেকে কয়েকদিনের মধ্যে দেয়ার হ্যাজ বিন সার্টেন এক্সারসাইজেস, দে উইল বি গিভেন এ মেসেজ আইদার বাই ক্লিয়ারিং অফ দ্য অফিস অর দে উইল বি গিভেন আ ফাইনাল অপরচুনিটি টু রিমেইন ইন অফিস। সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও সফরে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। ঈদযাত্রা সুষ্ঠু হয়েছে দাবি করে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দুটি বড় দুর্ঘটনা ঘটেছে যা সকলকে ব্যথিত করেছে। দুর্ঘটনা এড়াতে ফেরিতে ওঠা ও নামার সময় শতভাগ যাত্রীকে বাস থেকে নামতে হবে বলে জানান মন্ত্রী। যারা অনিয়ম করেছেন, সন্তোষজনক উত্তর না পেলে সেই পরিবহনের সব বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে, যদিও ওটা একটু কৌশলগতভাবে সমস্যা আছে, তো তারপরও আমরা ব্যারিয়ার থাকবে এবং বিআরটিএ এবং ধরেন মালিক সমিতি তারা নিশ্চিত করছে যে যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে।
সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনায় তথ্যানুসন্ধান ও দোষী ব্যক্তি শনাক্তে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলাম সহ 5 সদস্যকে সাথে নিয়ে দুর্ঘটনাস্থল ফেরিঘাট পরিদর্শন করেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনা কবলিত বাসটি দেখতে যান। এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিদুল ইসলাম। বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। চট্টগ্রামের সাগরিকায় একটি সি ফুড স্টোরে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 12টার দিকে বিডি ফুড কোম্পানির একটি কারখানার 3 নম্বর স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। দুর্ঘটনাস্থল কোল্ড স্টোরেজ হওয়ায় ভেতরে প্রবেশ দুরূহ ছিল। তীব্র ঠান্ডা ও গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কিছুটা বেগ পেতে হয়। প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায়নি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা 11 দিন বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে 2 দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহিনুর ইসলাম মণ্ডল জানান, পবিত্র ঈদ উল ফিতর, 26শে মার্চ স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে গত 18 মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ 11 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর ফলে বন্দরে কাস্টমস কর্মকর্তা, পানামা পোর্ট কর্তৃপক্ষ, আমদানি রপ্তানিকারক, C&F এজেন্ট ও শ্রমিকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দেশের প্রায় সব জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। তেলের পাম্পে মোটরসাইকেল সহ যানবাহনের দীর্ঘ সারি, এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিত করতে অনেক পাম্পের আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জ্বালানি তেল পাম্পে এখন দীর্ঘ সারি। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ গ্রাহক। বিশেষ করে সিএনজি, অটোরিকশা, বাস, ট্রাক ও প্রাইভেট কার চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে পাম্পগুলোতে। রাজশাহী নগরের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় বাড়ছে। ভোর থেকে তেল নিতে মোটরসাইকেল নিয়ে পাম্পের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বহু চালককে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে কাঙ্ক্ষিত তেল, আর তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প। এদিকে অনেকের অভিযোগ, বাইকাররা মোটরসাইকেলে তেল তুলে বাইরে গিয়ে খোলা বাজারে বেশি দামে বিক্রি করে অন্য পাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। মোটরসাইকেলের পিছনে জার বেঁধে পর্যন্ত তারা আসছে, তো এরা আমার তো মনে হয় না যে তাদের আসলে নিড, আর আমাদের যাদের নিড আমরা তেল পাচ্ছি না। ভাই, আমি এসেছি ফজর নামাজ বাড়িতে পড়ে এসেছি, তো তেল পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এদিকে রাজশাহী সীমান্ত দিয়ে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। চাঁদপুরে জ্বালানি তেলের সরবরাহে কয়েকদিন ধরে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শহরের ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে একটি সচল থাকলেও অন্য দুটি বন্ধ। জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। যে পরিমাণ চাহিদা দরকার ওই পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই কারণে আমরা বাইকাররা আসলে অনেক ভোগান্তির মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। যখন ঢাকা যাবো তেল পেয়েছি না, 3টা পাম্পে ঘুরছি। ময়মনসিংহের ভালুকায় পেট্রোল ও অকটেনের সংকট চরম আকার ধারণ করেছে। বেশিরভাগ পাম্পে তেল নেই। এরই মাঝে 6টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে 2টি পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া গেছে। মৌলভীবাজারের সীমান্ত দিয়ে অবৈধভাবে তেল পাচার রোধ করা এবং শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন 3টি অয়েল কোম্পানির নিরাপত্তায় 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মোংলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের 3টি তেলের ট্যাঙ্কে 12,613 লিটার ডিজেল মজুত করার প্রমাণ পেয়েছে যৌথ মনিটরিং টিম। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ
এনএসআই ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের সমন্বয়ে যৌথ টিম মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করেন। এতে অবৈধভাবে 12,613 লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস জানান, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বরাবর একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। দিনাজপুরের ট্যাঙ্ক লরি চালক সহ 3 শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে হয়রানির অভিযোগ এনে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। সকাল 8টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাঙ্ক লরি শ্রমিকদের এই কর্মসূচি শুরু হয়। পরে একাত্মতা জানায় দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের 8 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। গতরাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারী যাচ্ছিল একটি লরি। পথে নীলফামারীর রেলগেট এলাকায় গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেখানে গাড়ি থামিয়ে চালক কৃষ্ণ ও তার সহকারী রিফাত মেরামতের কাজ করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এই পথ দিয়ে যাওয়ার সময় তেলবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখে অভিযান পরিচালনা করেন। এ সময় লরির ক্যাবিনে 2টি জারে 10 লিটার পেট্রোল ও 3 লিটার ডিজেল পান। পরে লরিটি আটক করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নেওয়া হয়। গেল 8 বছর হামের টিকা দেয়নি বিগত সরকার। এই সংকট সমাধানে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত। বলেন, হাম রোগীর জন্য বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর 4টি রাজশাহীতে পাঠানো হবে। একই সঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা এবং এশিয়া ল্যাব এক্সপো শীর্ষক আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেউ যদি যুদ্ধে না যায়, কে দেশটাকে স্বাধীন করবে? আজকে আপনাদের সামনে আমি বলি, কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধহীন যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাব? আরেকজন করবে। লেট মি ট্রাই, লেট আস ট্রাই, লেট অল স্টার্ট আওয়ার অ্যাটেম্প্ট টু ইমপ্রুভ দিস সেক্টর। পরিবারের অভাব অনটন দূর করার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশ বিভুঁইয়ে। তবে এই স্বপ্ন যাত্রাই যে অন্তিম যাত্রা হবে তা কে জানত। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত 22 জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 18 জনই বাংলাদেশি। মৃত্যুর খবরে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সরকারি সহায়তায় নিহতদের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ছেলে হারিয়ে পাগল প্রায় বাবা, গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। দুদিন আগেও যেখানে হাসি ঠাট্টার রোল পড়ত, আজ সেখানে শুধুই হাহাকার। সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের 3 যুবক নুরুজ্জামান সর্দার ময়না, সাজিদুর রহমান আর মোহাম্মদ শাহান এহিয়া ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন দূরপ্রবাসে। কিন্তু উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে খাবার আর পানি সংকটে অসুস্থ হয়ে প্রাণ হারান। আমরা লাশ চাই ফিরত, দেশে আইতো। এই যুবকদের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুহানুর রহমান জিয়া, শায়েখ আহমেদ, মোহাম্মদ নাইম, আমিনুর রহমান, মোহাম্মদ আলী আর দোয়ারাবাজার উপজেলার ফাহিমও একই সাথে প্রাণ হারান। তাদের মৃত্যুর খবরে স্তব্ধ স্বজনরা। সরকারি সহায়তায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। মানুষ তো লুবের আশায় যায়, তারাও দুকা দিয়ে নেই ওইলাখান নেয়া। এইটা জাতের সামনে দি ই অবস্থায় মানুষের নেয়া ই বিপদ নেয়া ফালায় না। ওই দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়ে এভাবে জীবনের শেষ পরিণতি মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। বলছেন, এখান থেকেই শিক্ষা নিয়ে সকলের সচেতন হওয়া উচিত। আমরা চাই এই ধরনের জিনিসটা বর্তমান দেশের সরকার যে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বন্ধ করার চেষ্টা করব। এই গেমের যাত্রী আমার ছেলে একজন ছিল, কিন্তু আমি
সচেতন মানুষও নয়, আমি আমার খোল্লামাই লিছি। খোল্লামানির কারণে আজকে হয়তো আমার ছেলেটা আমার বুড়ো আছে। ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়ে আর কেউ যেন এভাবে মারা না যায়, আর কারো যেন বুক খালি না হয়, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী স্বজনদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নওগাঁর বদলগাছিতে ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড 303 রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া গ্রামের জহিদুল ইসলাম নামে এক বর্গা চাষি জমিতে খুঁটি বসাতে যায়। মাটির প্রায় 1 ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন তিনি। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়লে একটি ভাঙা কাঠের বাক্সে ভেতরে পুরনো বুলেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাহার হোসেন জানান, উদ্ধার হওয়া গুলি 303 রাইফেলের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়মনসিংহের ত্রিশাল স্কুলের জায়গা নিজের দাবি করে প্রবেশ মুখ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের পরিবারের বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছে স্কুলের 5 শতাধিক শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় জমির মালিক দাবি করা ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের পরিবারের লোকজন বিদ্যালয়ের চারপাশ নেটের বেড়া দেয়। শনিবার সকালে স্কুলে এসে প্রবেশ পথে বাধা পেয়ে ফিরে যায় শিক্ষার্থীরা। ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, তার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা তাদেরকে অনেক সময় অনুরোধ করি যে আমাদেরকে আপাতত কিছু সময় দেন, আমরা যাতে স্কুলটা চালাইতে পারি, পরে অন্যত্র আমরা ব্যবস্থা করি, কিন্তু ওনারা কোনোভাবেই মানতে রাজি না। না, বিস্তারিত এখনো জানি না, আপনার কাছ থেকে জানলাম। আর এটা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। গাজীপুরের নিজ গ্রামে পরিবারের সাথে ঈদ করতে ছুটিতে গিয়ে গ্যাস সিলিন্ডারে দগ্ধ হয়ে ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদের মৃত্যু হয়েছে। সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 25 মার্চ রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে, এতে তিনি দগ্ধ হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সরকার ও বিরোধী দলীয় নেতাদের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা এ বিষয়ে নোটিশ দিলে সরকার দলীয় নেতারা বিধি মোতাবেক আলোচনার কথা বলেন। পরে ডেপুটি স্পিকার এ নিয়ে কথা বলার জন্য 31শে মার্চ সময় নির্ধারণ করে দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে রাতে বৈঠক বসছে কমিটি। সেলিম মালিকের রিপোর্ট। হুইপবর্গ এবং টানা 13 দিন বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সংসদে 71 বিধির উপর আলোচনার আগে বিরোধী দলীয় নেতা জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে নোটিশ দিলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছে। এমতাবস্থায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর বাস্তবায়ন প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতি ও কারণ উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। কি আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি, আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। একটা কারেকশন দিচ্ছি, দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। মাননীয় স্পিকার, আশা করি আপনার মধ্যে যে অনুভূতি হচ্ছে প্রথমবারের মতো আমাদের এই যে সাংবিধানিক এই যে একটা মারপ্যাচের মধ্যে আমাদেরকে রাখা হবে না। এ নিয়ে মাগরিবের নামাজের বিরতির পরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে, বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয়, এই যে ম্যাটারটা রিজলভ হয়ে গেছে, এই নিয়ে এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে
সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। এর আগে ৭১ বিধির উপর আলোচনা শেষে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য সংসদের কাছে মুলতবি রাখার প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। মানে বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। পরে এ বিষয়ে আলোচনার জন্য 31 মার্চ সময় নির্ধারণ করে দেন ডেপুটি স্পিকার। আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। অধিবেশনের শুরুর দিকে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রকল্পের আওতায় এর আগে সংসদের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয় এবং বিরোধী দলীয় নেতার নেতৃত্বে বিরোধী দলীয় সংসদীয় সভাও অনুষ্ঠিত হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গত 5 বছরে প্রাণঘাতী বজ্রঝড় কেড়ে নিয়েছে প্রায় 1900 মানুষের প্রাণ। এ মাসে এখন পর্যন্ত বজ্রপাতে নিহত হয়েছেন 25 জন। কালবৈশাখীর দাপটও এবার প্রকট। ঈদযাত্রায় জীবনের শঙ্কা আর ঝুঁকি নিয়ে নৌপথে যাতায়াত করেছেন লঞ্চের যাত্রীরা। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দ্রুত তথ্য পৌঁছলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবধান তখন কেবল কয়েক ইঞ্চির। উত্তাল নদী আর দিগন্ত জোড়া কালো মেঘের নিচে অসহায় এক টুকরো জলযান। বৈশাখের এই তাণ্ডব যখন শুরু হয়, প্রকৃতি তখন গ্রাসী। অথচ ঘাট ছাড়ার মুহূর্তেও আকাশ ছিল নীল, নদী ছিল শান্ত। তবে কি সতর্কবার্তার কোথাও বড় কোনো ফাঁক রয়ে গেছে? রাত 2টার সময় একটা ক্লাউড ফর্ম করলো, যেটা দিয়ে আপনার কালবৈশাখী হবে। এখন আমি এই মেসেজটা যখন ওদেরকে দিব যে ইন্ড ইউজার, কিন্তু ইন্ড ইউজার ঘুমাচ্ছে, সে জানে না, তাহলে কীভাবে দেবো? এই জন্য যদি ডাইরেক্ট ফোকাল পয়েন্ট থাকে, তাহলে ওখানে যদি আমি সেটা দিতে পারি, তাহলে সে এটাতে বেশি উপকৃত হবে এবং সে অ্যাওয়ার্ড হবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 5 বছরে ঝড়ের পাশাপাশি বজ্রপাতে সারা দেশে মারা গেছেন 1893 জন। 2020 সালে বজ্রপাতে মারা গেছে 420 জন, 2021 সালে 363 জন, 2022 সালে 337 জন, 2023 সালে 322 জন, 2024 সালে 271 জন, 2025 সালে 173 জন। এছাড়াও 2026 সালের 28 মার্চ পর্যন্ত বজ্রপাতে নিহত হয়েছেন 25 জন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আর্লি ওয়ার্নিং সিস্টেম দেয় বজ্রঝড়ের 2 থেকে 4 ঘন্টা আগে, দিনে 4 বার অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তা দিয়ে থাকে। এগুলো যদি অনুসরণ করে, তাহলে এই যে বজ্রঝড়ের প্রাণহানি তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। তথ্য প্রযুক্তির এই সোনালী সময়ে দুর্যোগের আগাম তথ্য থাকার পরও কেন অসহায় আত্মসমর্পণ করবে মানুষ? বিপদে পড়ার আগেই আধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম পৌঁছানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগাম বার্তাগুলো দেওয়া হয়, কিন্তু মানুষ সচেতনতার জায়গা থেকে মানুষ অনেক সচেতন না, মানুষ অনেক সময় ইগনোর করে। তারা মনে করে যে এই তথ্য তাদের জীবনে কোনো এফেক্ট করবে না। তো এই ধরনের একটা ইগনোরেন্স আছে, এক ধরনের মানসিকতার ব্যাপার আছে, এক ধরনের অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এটা একটা বড় সমস্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে, তথ্য প্রাপ্তির এই জটিলতা কমাতে প্রয়োজন দ্রুততর যোগাযোগ প্রযুক্তি। কারণ গতির এই যুগের সংকেত যদি ঝড়ের পরে পৌঁছায়, তবে সেই কাগজের সতর্কবার্তা বাঁচাতে পারবে না প্রাণ, এড়ানো যাবে না ক্ষয়ক্ষতি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
রাজস্ব ঘাটতি কমাতে আগামী 3 মাসে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে এই সময়ের মধ্যেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুবের। জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগের সরকার গোজামিল দিয়ে রাজস্ব আয়ের চিত্র তুলে ধরেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার মতে গোষ্ঠীতান্ত্রিক প্রভাবে কর জিডিপি হার তলানিতে নেমে গেছে, ফলে বেড়েছে দরিদ্রতা। এই অবস্থা থেকে উত্তরণের সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি ও জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, করের হার বাড়ানো নয়, বরং করের আওতা বাড়িয়ে আদায়ের পরিমাণ বৃদ্ধিতেই জোর দিচ্ছে সরকার। বিসিবি কর্মকর্তাদের দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের সহায়তা চেয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত সময়ে বিসিবির অর্থ ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে। এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব, এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। নানান জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুরে বিসিবি কার্যালয়ে অফিসও করেছেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গত 16 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন বুলবুল। লম্বা ছুটি কাটিয়ে জাপানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং শেষে গতরাতে ঢাকায় ফেরেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে অফিসও করেন বোর্ড প্রধান। জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পের খোঁজ নিতে মাঠেও আসেন বুলবুল। প্রধান কোচ ফিল সিমন্স সহ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও আলোচনা করতে দেখা যায় বিসিবি সভাপতিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প করছে জাতীয় দলের ক্রিকেটাররা।